পীরে কামিল পর্ব সংখ্যা ১৩। সালার কয়েকদিন ঘরবন্দি থেকে জোর করে কলেজে যাওয়া শুরু করে দিয়েছিল। হাশিম মুবিন এবং তার পরিবার ইমামার খোঁজে আকাশ পাতাল এক করে ফেলেছে, যদিও তা অত্যন্ত গোপনীয়তার সাথে। তবু তার বাড়ির কাজের লোক এবং পুলিশের মাধ্যমে সিকান্দার উসমানের কানে খবর আসে। তারা লাহোরে ইমামার সব ফ্রেন্ডের সাথেও যোগাযোগ করেছে, যারা জানাশোনার মধ্যে ছিল। একদিন পত্রিকায় বাবুর জাবেদ নামক এক লোকের নিখোঁজ বিজ্ঞপ্তি দেখে সালার, যার খোঁজ দিতে পারলে মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে। এই নামের সাথে ভালো করে পরিচিত ছিল ও, কারণ এটা সেই ছদ্মনাম যা হাসান ইমামার স্বামীর নাম হিসেবে উকিলকে দিয়েছে। তাই সন্দেহ নেই এই বিজ্ঞপ্তি ইমামার পরিবারের পক্ষ থেকে দেওয়া। যদিও নিচে দেওয়া ফোন নাম্বার ইমামার বাড়ির না, আন্দাজ করতে পারছিল পুলিশ উকিল পর্যন্ত পৌঁছে গেছে এবং উকিল নাম বলে দিয়েছে। এখন এই সত্য শুধু হাসান আর ও জানে। আদতে বাবর জাবেদের কোনো অস্তিত্ব নেই। স্বস্তি পাই, কিছুটা হলেও হাশিম মুবিনকে ধাঁধায় ফেলতে পেরেছে। পুরোটা সময় জুড়ে ইমামার কলের অপেক্ষা করে ও। কয়েকবার নিজে কল করে মোবাইল বন্ধ পেয়েছে। ওর মাঝে কৌতূহল, ইমামা কোথায় গেল। এই কৌতূহল বাড়িয়ে তোলায় কিছুটা হাসানের হাত আছে, যে বারবার ইমামার কথা জিজ্ঞেস করে। মাঝে মধ্যে সালার বিরক্ত হয়ে ওঠে। আমি কি করে জানবো কোথায় ও, কেন যোগাযোগ করছে না। এখন তো মনে হচ্ছে আমার চেয়ে তোমার বেশি আগ্রহ ওর প্রতি। সালার বিন্দুমাত্র আন্দাজ ছিল না হাসানের এই আগ্রহ চাপের কারণে। হাসান বাজেভাবে ফেঁসেছিল। সালারের অনুমান জালালের কাছে চলে গেছে ইমামা, হতে পারে বিয়েও করে নিয়েছে। জালালের বিয়ের ব্যাপারে মিথ্যে বললেও জানে ইমামা ওর কথায় বিশ্বাস করেনি, তাই নিশ্চয়ই জালালের কাছে যাবে। সালারের ইচ্ছে ছিল জালালের সাথে যোগাযোগ করার বা একবার গিয়ে দেখা করার, যাতে জানতে পারে ইমামা তার সাথে আছে কিনা। কিন্তু এই মুহূর্তে কোনোটা সম্ভব না। সিকান্দার উসমান ওকে সার্বক্ষণিক নজরদারিতে রাখছেন। জানে এই কাজ করা মানুষ তিনি একা নন, বরং হাশিম মুবিন আহমেদও একই কাজ করছে। তাই যদি লাহোর যেতে চায়, প্রথমত সিকান্দার উসমান যেতেই দেবে না। আর ধরে নেওয়া যাক অনুমতি দিল, তাহলে নিজেও সাথে যেতে চাইবে, যা চায় না ও। সময় গড়ানোর সাথে সাথে বিষয়টার প্রতি আগ্রহ কমতে থাকে সালারের। এখন সবকিছু বোকামি মনে হয়, এমন বোকামি যার জন্য চড়া মূল্য দিতে হচ্ছে। সিকান্দার উসমান আর তাইবা এখন সারাক্ষণ বাড়িতে থাকে, কোথাও যেতে দেয় না ওকে। কোথাও যাওয়ার হলে খুব খাতির করে অনুমতি নেওয়া লাগে। হাসানও এখন কম কম দেখা করে, কারণ জানে না ও। সবকিছু মিলিয়ে এই পরিস্থিতি নিয়ে প্রচন্ড বিরক্ত হয়ে উঠছিল। রাতে কম্পিউটারে বসে থাকা অবস্থায় কল আসে সালারের। কিবোর্ডে হাত রেখে উদাসীন ভঙ্গিতে মোবাইল তোলে, কিন্তু মোবাইলের স্ক্রিন থেকে ধাক্কা খায়। নাম্বার ওর নিজের মোবাইলে। তার মানে ইমামা ফোন করছে। অবশেষে আপনার মনে পড়ল আমাকে। সালার শীষ বাজায়। ওর মুড ফ্রেশ হয়ে গেছে। কিছুক্ষণ আগের একঘেয়েমি এখন আর নেই। আমি তো ধরে নিয়েছি তুমি আর কখনো কল করবে না, এত সময় লাগিয়ে দিলে। ইমামা বলল, অনেকদিন ধরেই তোমাকে কল করতে চাইছিলাম, কিন্তু পারছিলাম না। কোনো ঝামেলা হয়েছে? ফোন তো তোমার কাছেই ছিল, সালার বলে। হয়েছিল কিছু ঝামেলা, ইমামা সংক্ষেপে বলে। তুমি এখন কোথায়? সালার কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে। বাচ্চাদের মতো প্রশ্ন করো না, যেহেতু জানো বলবো না অযথা কেন জিজ্ঞেস করছো? আমার বাড়ির লোক কেমন আছে? সালার অবাক হয়, এই প্রশ্ন আশা করেনি। একদম ঠিক আছে, আনন্দে আছে, মজা করছে। টিটকারি মেরে বলল, তুমি সত্যিই আদর্শ মেয়ে। পালিয়ে যাওয়ার পরও বাড়ি আর বাড়ির লোকদের নিয়ে তোমার কত চিন্তা। হাউ নাইস। অপর পাশ কিছুক্ষণ নীরব রইল। এরপর ইমামা বলল, ওয়াসিম কেমন আছে? বলতে পারছি না, কিন্তু আমার ধারণা ঠিকঠাক আছে। ও কোনো দুঃখে খারাপ থাকবে? সালারের সুরে কোনো পরিবর্তন নেই। তারা জেনে যায়নি তো তুমি আমাকে সাহায্য করেছিলে? শুধু জেনেছে। মাই ডিয়ার ইমামা,
পুলিশ সেই দিনই আমার বাড়িতে পৌঁছে গেছে, যেদিন তোমাকে আমি লাহোর রেখে এসেছি। সালার উপহাসের সুরে বলল, তোমার বাবা আমার বিরুদ্ধে এফআইআর করেছে তোমাকে অপহরণের দায়ে। হাসলো। একটু ভাবো, আমার মতো মানুষ কাউকে অপহরণ করতে পারে, সেটাও তোমাকে, যে কিনা যে কোনো সময় মানুষকে গুলি করতে প্রস্তুত থাকে। ওর কণ্ঠে এবার বিদ্রুপ ছিল। তোমার বাবা পুরো চেষ্টা করেছে আমাকে জেলে ঢুকানোর এবং বাকি জীবন সেখানে কাটানোর, কিন্তু আমি হয়তো ভাগ্যবান হয়ে জন্মেছি, যার ফলে বেঁচে গেছি। বাড়ি থেকে কলেজ সব জায়গায় আমার উপর নজর রাখা হয়, হুমকির কল আসে, আর অনেক কিছু। তোমাকে কত কি বলবো। যাই হোক, বলা চলে তোমার ফ্যামিলি আমাদেরকে নিয়ে ভালোই টানাহেচড়া করছে। আমি বুঝতে পারিনি তারা তোমার কাছে পৌঁছে যাবে, ইমামা ক্ষমাপ্রাপ্তি সুরে বলল। আমি ভেবেছিলাম আর যাই হোক তাদের সন্দেহ তোমার উপর যাবে না। আমার জন্য এত সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে, আমি দুঃখিত। আসলেই তোমার জন্য আমাকে অনেক সমস্যা সামলাতে হচ্ছে। তোমার কি খবর? আমার চেষ্টা ছিল আগে নিজেকে নিরাপত্তা করা, এরপর তোমাকে কল দেওয়া। এখন নিরাপদে আছি। সালাদ কৌতূহলী হয়ে মনোযোগের সাথে শুনছিল। তোমার মোবাইল এখন আর ব্যবহার করব না, এটা ফেরত পাঠাতে চাইলে সম্ভবও না। ইমামা বলছে টাকা পাঠিয়ে দিব যা তুমি খরচ করেছিলে। সালার বাধা দিয়ে বলল, টাকার হিসাব দাও। দরকার নেই, মোবাইলও লাগবে না, আমার কাছে আরেকটা আছে, চাইলে ওটা ব্যবহারও করতে পারো। না, এখন আর এটা ব্যবহার করব না, প্রয়োজন শেষ আমার। একটু চুপ হয়ে ইমামা বলল, এখন আমাকে তালাকের কাগজ পাঠিয়ে দাও। তালাকের কাগজের সাথে নেকানামার একটা কপি, যা আমি আগে নিতে পারিনি। কোথায় পাঠাবো? সালার বলল। ওর মাথায় কাজ করে ইমামা যেহেতু তালাকের কথা বলছে, এর মানে এখনো বিয়ে করেনি। না, তালাকের সেই হক ব্যবহার করেছে যা নিকানামায় দিয়ে রাখা। সে উকিলের কাছে পাঠাও যাকে হায়ার করেছিলে। আমাকে তার নাম ঠিকানা বলো, তার কাছ থেকে নিয়ে নেব। সালার হাসে ইমামার সতর্কতা দেখে। কিন্তু সে উকিলের সাথে আমার তো সরাসরি কোনো যোগাযোগ নেই, আমি চিনিও না। তাহলে পেপারস কি করে তার পর্যন্ত পৌঁছাবো? যে বন্ধুর মাধ্যমে উকিল হায়ার করেছিলে, সে বন্ধুকে পাঠিয়ে দিও। এটা নিশ্চিত যে ইমামা কোনোভাবেই সালারকে নিজের ঠিকানা দিতে প্রস্তুত না এবং ওর ওপর দৃঢ় প্রতিজ্ঞ। তুমি তালাক নিতে চাইছো কেন? সালার তখন খুব ফুরফুরে মেজাজে। অপর পাশে নীরবতা নেমে আসে। হয়তো ইমামা এই প্রশ্ন আশা করেনি। তালাক নিতে কেন চাইছি এই কথা জিজ্ঞেস করার মানে কি? এটা তো আগে থেকেই ঠিক করা, আমি তালাক নেব। তাহলে এই প্রশ্ন? ওর কণ্ঠে বিস্ময়। কিন্তু ওটা তখনের কথা ছিল, এখন তো অনেক সময় কেটে গেছে। এখন আমি তোমাকে তালাক দিতে চাই না। সালার গম্ভীর হয়ে বলল। আন্দাজ করতে পারছিল অপর পাশে ইমামার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। কি বলছো তুমি? এটা বলছি ইমামা ডিয়ার, আমি তোমাকে তালাক দিতে চাই না, দেবও না। সালা আরেকটা বিস্ফোরণ ঘটায়। তুমি তুমি তালাকের হক আগেই আমাকে দিয়ে রেখেছ। ইমামা নিরুত্তাপ গলায় বলল। কখন, কোথায়, কোন সময়, কোন শতাব্দীতে? সালা শান্তভাবে বলে। তোমার মনে থাকা উচিত, বিয়ের আগে পরিষ্কার বলেছিলাম নিকাহনামায় আমি তালাকের হক চাই। তুমি এখন তালাক দিতে না চাইলেও আমি সে হক ব্যবহার করতে পারি। যদি আমি হক দিতাম তাহলে তুমি ব্যবহার করতে পারতে, কিন্তু আমি এমন কোনো হক দেইনি। তুমি নিকাহনামা দেখোনি? ওখানে এমন কিছু ছিল না। যাই হোক, দেখেছো নিশ্চয়ই, না হলে আজ তালাকের কথা কেন বলছো? অপর পাশে আবার নীরবতা নেমে আসে। সালার বাতাসে তীর ছুড়লেও তা লক্ষ্যে গিয়ে লেগেছে। ইমামা হয়তো সাইন করার সময় পেপার চেক করার সময় পায়নি। সালার এপাশে বেশ নিরাপদ বোধ করে। তুমি আমাকে ধোঁকা দিলে? অনেকক্ষণ পর ইমামাকে বলতে শোনে সালার। হ্যাঁ, ঠিক সেইভাবে যেভাবে তুমি পিস্তল দেখিয়ে আমাকে ধোঁকা দিয়েছিলে। শক্ত কণ্ঠে বলল। আমার মনে হয় তুমি আমি একসাথে মিলে একটা দুর্দান্ত জীবন কাটাতে পারবো। আমাদের দুজনের মাঝে এত খামতি আর ত্রুটি আছে যে বেশ সুন্দরভাবে একে অপরের পরিপূরক হয়ে যাব। সালার, জীবন আর তোমার সাথে কাটানো? এটা অসম্ভব, ইমামা তেজি গলায় বলল। এখন তো নেপোলিয়নের কথা পুনরাবৃত্তি করতে হয়। আমার অভিধানে অসম্ভব বলতে কোনো শব্দ নেই। অথবা অনুরোধ করতে পারি, চলো দুজন মিলে এ অসম্ভবকে সম্ভব করে তুলি। সালার টিটকারির সুরে বলল।
তুমি আমার অনেক উপকার করেছো, একটা শেষ উপকার করো, তালাক দিয়ে দাও। আমি তোমার উপকার করতে করতে ক্লান্ত হয়ে গেছি, এখন আর পারবো না। তাছাড়া এই উপকার তো অসম্ভব। আমি তোমার টাইপের মেয়ে নই সালার। তোমার আমার জীবনযাত্রা সম্পূর্ণ ভিন্ন। না হলে হয়তো তোমার প্রস্তাব ভেবে দেখতাম, কিন্তু এমন সময় এই পরিস্থিতিতে মোটেও তা সম্ভব না। প্লিজ, তুমি আমাকে তালাক দিয়ে দাও, ইমামা এখন নরম গলায় বলছিল। সালারের মন চাইছিল জোরে হেসে উঠতে। যদি তুমি আমার প্রস্তাব ভেবে দেখার প্রতিশ্রুতি দাও, তাহলে আমি আমার জীবনযাত্রা বদলে নেব। হোয়াট? বুঝতে চেষ্টা করো, তোমার আমার সবকিছু আলাদা, জীবনের ফিলোসফিই ভিন্ন। আমরা দুজন একসাথে থাকতে পারবো না। ইমামা বিরক্ত হয়। না তো, তোমার আমার ফিলোসফি অফ লাইফ অনেক মেলে, তোমাকে এ নিয়ে চিন্তা করতে হবে না। যদি নাও মেলে, তবে একটু মানিয়ে নিলেই মিলতে শুরু করবে। সাল্লার এমনভাবে বলছিল যেন সব ঠিক করে রেখেছে। তাছাড়া আমার মাঝে কমতি কিসের? আমি তোমার পুরনো ফিয়েন্সের মতো সুন্দর্শন না হলেও জালাল আনসারের মতো সাধারণ চেহারার না। আমার ফ্যামিলিকেও ভালোভাবে চেনো তুমি। ক্যারিয়ার আমার কত হিট হবে তোমার আন্দাজ নেই। আমি সব দিক থেকে জালালের চেয়ে ভালো। নিজের প্রতিটি শব্দে জোর দিয়ে বলে। চোখে চমক আর ঠোঁটে হাসি। ও ইচ্ছে মতো দাবাচ্ছে, ইমামাও দাবছিল। আমার জন্য কেউ জালাল হতে পারবে না। আর তুমি, তুমি তো কোনো অবস্থাতেই না। ইমামার কণ্ঠ এবার লক্ষ্য করার মতো কর্কশ ছিল। কেন? সারার অবুঝ হওয়ার ভান ধরে জিজ্ঞেস করে। তোমাকে আমার ভালো লাগে না কেন বুঝতে চাইছো না? দেখো, তুমি তালাক না দিলে আমি কোর্টে যাব। ইমামা এবার হুমকি দেয়। সালার হুমকি শুনে হাসে। ইউ আর মোস্ট ওয়েলকাম, যখন খুশি যেতে পারো। দেখা করার জন্য কোর্টের চেয়ে ভালো জায়গা আর কোথায়? সামনাসামনি দাঁড়িয়ে কথা বলার মজাই আলাদা, তাচ্ছিল্যের সাথে বলে। কিন্তু তোমার মনে রাখা উচিত, কোর্টে আমি একা আসবো না, তোমার বাবা মাও আসবে। সালার, আমার জীবন ইতিমধ্যে অনেক সমস্যায় জর্জরিত, আর তা বাড়িও না। আমার জীবন এমনিতেই অনেক কঠিন, প্রতিটা দিনের সাথে আরো কঠিনতর হয়ে উঠছে। তুমি অন্তত আমার জন্য নতুন ঝামেলা তৈরি করো না। ইমামার কণ্ঠে দুঃখ ও অসহায়ত্ব বোধ ছিল। সালার আরো সুযোগ পাই। আমি তোমার সমস্যা বাড়াচ্ছি? মাই ডিয়ার, তোমার জীবন সহজ করতে গিয়ে নিজে নষ্ট হচ্ছি। ভেবে দেখো, আমার সাথে থাকলে কত ভালো ও নিরাপদ জীবন কাটাতে পারবে। বেশ গভীর কণ্ঠে বলল। তোমার জানা আছে আমি এত কষ্ট কেন সহ্য করছি? তারপরও তোমার মনে হয় আমি এমন একজনের সাথে জীবন কাটাতে রাজি হয়ে যাব, যে সে সব কবিরা গুনাহ করে যা আমার নবী অপছন্দ করতেন। নেক নারীরা নেক পুরুষের জন্য এবং বদ নারীরা বদ পুরুষের জন্য। আমি জীবনে অসংখ্য ভুল করেছি, কিন্তু আমি এত খারাপ না যে তোমার মতো মানুষ আমার জীবনে আসবে। জালালকে হয়তো আমি পাইনি, তাই বলে তোমার সাথে জীবন কাটাবো অসম্ভব। ইমামা কোনো রকম ভদ্রতার তোয়াক্কা না করে সম্পূর্ণ তিক্ত গলায় বলল, হয়তো এজন্যই জালাল তোমাকে বিয়ে করেনি, কারণ নেক পুরুষের জন্য নেক নারী, তোমার মতো না। সালারও কোনো অংশে ছেড়ে বলল না। অপর পাশ নীরব হয়ে যায়। নীরবতা এত লম্বা ছিল যে সালারকে আবার হ্যালো বলতে হয়। হ্যালো, শুনছো তুমি? সালার, আমাকে তালাক দিয়ে দাও। ইমামার কণ্ঠ কান্নায় ভেঙে আসছিল। রোমাঞ্চকর সুখ পাই সালার। কোর্টে গিয়ে নাও, একটু আগে না বললে? অপর পাশ থেকে ফোন কেটে দেওয়া হলো। হাসান এই কয়েক মাসে সালারের কাছ থেকে ইমামার ব্যাপারে জানতে সর্বোচ্চ চেষ্টা করেছে, তবে হাসানের বয়ান অনুসারে ব্যর্থ হোক। কিন্তু সিকান্দার আর কাশেম সাহেব এই কথা বিশ্বাস করতে প্রস্তুত নন যে সালারের সাথে ইমামার যোগাযোগ নেই। তারা নিজেদের মতো করে ইমামার সাথে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু ফলাফল ব্যর্থতাই আসে। সিকান্দার উসমান ইউএস এর বিভিন্ন ইউনিভার্সিটিতে ছেলেকে অ্যাপ্লাই করে রাখতে বলেছিলেন। জানতেন ওর একাডেমিক রেকর্ড দেখে যে কোনো ইউনিভার্সিটি ওকে চান্স দিতে পেরে খুশি হবে। ইমামা আর ফোন করেনি, যদিও সালার ভেবে রেখেছিল ইমামা আবার ফোন করলে বলবে নিকাহনামায় তালাকের হক দেওয়া, নিকাহনামার একটা কপিও পাঠিয়ে দেবে, এটাও স্বীকার করবে যে ওগুলো মজা ছিল। কিন্তু ইমামা আর কোনো যোগাযোগ করেনি। সালার
নিজের কাগজপত্রের ভিড়ে নিকানামায় চোখ ভোলানোর কষ্ট করেনি, নাহলে অনেক আগেই টের পেয়ে যেত ওটা ড্রয়ারে নেই। শেষ পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে দেখতে পায় সিকান্দার উসমান ওর অপেক্ষা করছে। নিজের জিনিসপত্র গুছিয়ে নাও, আজ রাতের ফ্লাইটে তুমি আমেরিকা যাচ্ছ কামরানের কাছে। কেন বাবা এমন হঠাৎ? সবকিছু ঠিক আছে? সবকিছু ঠিক আছে তুমি ছাড়া, সিকান্দার বললেন। তাহলে এমন হঠাৎ করে কেন পাঠাচ্ছেন? রাতে এয়ারপোর্ট যাওয়ার পথে বলবো। আপাতত গিয়ে জিনিসপত্র প্যাক করো। বাবা প্লিজ আমাকে বলুন এভাবে হঠাৎ করে কেন পাঠাচ্ছেন? সালার ক্ষীণ প্রতিবাদ করে। বললাম তো বলবো, এখন গিয়ে প্যাকিং করো, না হলে খালি হাতে এয়ারপোর্ট রেখে আসবো, সিকান্দার উসমান হুমকি দেন। কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে রুমে চলে আসে ও। জিনিসপত্র প্যাক করতে করতে অশান্ত মন নিয়ে তার এ আকস্মিক সিদ্ধান্তের ব্যাপারে ভাবতে থাকে। হঠাৎ ওর মাথায় কাজ করলো, ড্রয়ার খুলে নিজের সব পেপারস বের করে ওখানে নিকানামা নেই। তার নেওয়া সিদ্ধান্তের কারণ বুঝে যায়। পস্তাচ্ছিল নিকানামাটা এমন অসতর্কভাবে ফেলে রাখার জন্য। নিকানামা সিকান্দার উসমান ছাড়া অন্য কারোর কাছে থাকা সম্ভব না, কারণ তিনি ছাড়া অন্য কেউ ওর রুমে এসে ড্রয়ারের কাগজপত্রে হাত দেওয়ার সাহস করবে না। কোনো প্রশ্ন বাকি থাকে না, চুপচাপ জিনিসপত্র প্যাক করে নেয়। শুধু ভাবছিল এয়ারপোর্ট যাওয়ার পথে কি বলবেন তিনি। রাতে ওকে এয়ারপোর্ট ছেড়ে আসার জন্য শুধু সিকান্দার যান, তাই বা আসেন না। তার আচরণ কথাবার্তা খুব রুক্ষ ছিল, এবার কোনো প্রশ্ন তোলেনি ও। এয়ারপোর্টে যাওয়ার সাথে সিকান্দার ওসমান ব্রিফকেস খুলে একটা সাদা কাগজ সাথে কলম বের করেন। তারপর ব্রিফকেসের উপর ওগুলো রেখে সালার দিকে বাড়িয়ে বললেন, এটাই সাইন করো। এটা কি? সালার অবাক হয়ে সাদা কাগজের দিকে তাকিয়ে বলে, তুমি শুধু সাইন করো, প্রশ্ন করো না। তিনি রুক্ষ আওয়াজে বললেন। কথা না বাড়িয়ে কাগজে সাইন করে দে সালার। কাগজটা ভাঁজ করে ব্রিফকেসে রাখেন সিকান্দার। যেসব তুমি করেছো এরপর তোমার সাথে কিছু বলা বৃথা। ক্রমাগত মিথ্যে বলে গেছো আমাকে, এটা ভেবে যে সত্য আমি কখনো জানতেই পারবো না। মন তো বলছে তোমাকে আমেরিকা পাঠানোর বদলে হাসি মুবিনের হাতে তুলে দেই, যেন নিজের বোকামের পরিমাণ টের পাও। কিন্তু সমস্যা হলো আমি তোমার বাবা, তোমাকে বাঁচাতেই হবে। আমি এই দুর্বলতায় আজ পর্যন্ত তুমি সুযোগ নিয়েছো, কিন্তু আর তা হবে না। নিকানামা ইমামাকে পাঠিয়ে দেব আমি। যদি খবর পাই তুমি ওর সাথে যোগাযোগ করেছো বা চেষ্টা করেছো, তাহলে এবার আমি যা করব কল্পনাও করতে পারবে না। তুমি আমার জন্য যথেষ্ট ঝামেলা দাঁড় করিয়েছো, এখন সে ধারাবাহিকতা বন্ধ হওয়া উচিত, বুঝেছো? তিনি কড়া গলায় বললেন। উত্তরে কিছু না বলে জানালার বাইরে তাকিয়ে রইল সালার, অদ্ভুত এক ধরনের উদাসীনতা আর আত্মতুষ্টি নিয়ে। সিকান্দার ওসমান শক্তিহীন হয়ে পড়েন। এটা তার সে ছেলে যার আইকিউ 150+। এই মুহূর্তে কেউ তাকে বলতে পারবে ওর মাঝে আদৌ কোনো আইকিউ আছে কিনা? চ্যাপ্টার 5। পরবর্তী কয়েক মাস যা আমেরিকাতে কাটাই তা ছিল সালারের জীবনের সবচেয়ে কঠিনতর দিন। এর আগেও বহুবার ফ্যামিলির সাথে তাদেরকে ছাড়া একা ছুটি কাটাতে আমেরিকা, ইউরোপ এসেছে ও। কিন্তু এবার সিকান্দার উসমান যেভাবে পাঠিয়েছেন তাকে একদিকে ওকে ডিস্টার্ব করছিল, অন্যদিকে আলাদা অনেক সমস্যা তৈরি হয়েছিল। ওর যে বন্ধুরা এ লেভেলের পর আমেরিকায় এসেছে সব আলাদা আলাদা ইউনিভার্সিটিতে পড়ে, কোনো এক স্টেটে ছিল না কেউ। আত্মীয় স্বজন এবং কাজিনদের ক্ষেত্রেও একই অবস্থা, এমনকি ওর নিজের ভাই বোনও সবাই এক জায়গায় ছিল না। পরিবারের সাথে ও এত অ্যাটাচ না যে তাদের কমতি অনুভব করবে বা হোম সিকনেসের শিকার হবে। এটা শুধু হঠাৎ জোর করে পাঠানোর ফলাফল, যা ওকে অস্থিরতায় ফেলেছে। কামরান সারাদিন ইউনিভার্সিটিতে কাটায়, বাসায় ফিরলেও পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, সামনেই পরীক্ষা। অন্যদিকে সালার দিনভর অ্যাপার্টমেন্টে হয়তো মুভি দেখে, না হলে চ্যানেল বদলে সময় কাটায়। আর যখন এই দুই কাজে বিরক্ত হয়ে পড়ে তখন ঘুরতে বাইরে বেরিয়ে যায়। কামরান নিউ ইয়র্কের যে এলাকায় ছিল ওখানের কোনায় কোনায় অভিযান চালায় ও। কোনো নাইট ক্লাব, ডিস্কো, পাব, বার, থিয়েটার, সিনেমা, মিউজিয়াম, আর্ট গ্যালারি বাকি নেই যেখানে যায়নি। একাডেমিক রেকর্ডের কারণে যে 3 আইভি লিগ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিল সেখানে রেজাল্ট বের হওয়ার আগেই ওর অ্যাডমিশন দরখাস্ত গ্রহণ করা হয়।
এই ইউনিভার্সিটিগুলো এমন ছিল যেখানে ওদের দূরের বা কাছের জানাশোনা বলতে কেউ নেই। এটা ইচ্ছাকৃত করে ও। জানতো সিকান্দার ওসমান পুরো চেষ্টা করবে ওকে এমন কোনো ইউনিভার্সিটিতে ভর্তি করানোর যেখানে ওর ভাই বোনের মধ্যে কেউ না হইলেও আত্মীয় স্বজনের মধ্যে কেউ যাতে থাকে, এতে খোঁজ খবর নিতে পারবে। সালারের পরিবর্তে তার অন্য কোনো ছেলে যদি আইভি লিগের যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ায় সফল হতো তাহলে তিনি গর্ববোধ করতেন, বিষয়টাকে নিজের এবং পুরো পরিবারের সম্মান মনে করতেন। কিন্তু ওর ক্ষেত্রে এই চিন্তায় দিশেহারা ছিল। এখন কিভাবে নজর রাখবেন? ইউনিভার্সিটিতে ইয়েলকে বেছে নেয় ও। কারণ ছিল যেখানে সিকান্দার উসমানের জানাশোনা কেউ বা নিউ হেভেনের মধ্যেও কোনো জাতীয় আত্মীয় স্বজন নেই ওদের। রেজাল্ট আসার পর ইউনিভার্সিটি থেকে মেরিট স্কলারশিপও পেয়ে যায়। অন্য সবার মতো হোস্টেলে না থেকে জেদ করে অ্যাপার্টমেন্ট ভাড়া নেই। সিকান্দার ওসমান ওকে একা অ্যাপার্টমেন্টে রাখতে ইচ্ছুক ছিলেন না। কিন্তু স্কলারশিপের কারণে এই পরিমাণ টাকা এসে পড়ে যা দিয়ে অ্যাপার্টমেন্টের খরচ মেটাতে পারবে ও। তাছাড়া ইউনিভার্সিটির খরচের জন্য সিকান্দার আগে থেকেই ছেলের অ্যাকাউন্টে একটা বড় অঙ্কের টাকা ট্রান্সফার করে রেখেছিলেন, যদিও তার ছোট ছেলে স্কলারশিপ পাবে বলে খরচ বন্ধ করে দিয়েছেন। কিন্তু ওর ক্ষেত্রে তা হয়নি। সালার সিকান্দারকে আল্লাহ তাআলা বিশেষভাবে পাঠিয়েছেন তাকে দিয়ে সে সব কাজ আদায় করে নেওয়ার জন্য যা অন্য কেউ তার কাছ থেকে কখনো আদায় করতে পারেনি। ওকে আলাদাভাবে পৃথিবীতে পাঠানো হয়েছে তাকে যন্ত্রণা দেওয়ার জন্য। তার অন্য ছেলেমেয়েরা যে দিককে পূর্ব বলে সেটাকে পশ্চিম বলবে ও। অন্যরা যাকে পৃথিবী বলে সেটাকে মহাকাশ বলে তর্ক শুরু করে দেবে। এই ছেলের কথা, কাজ এবং জেদের সামনে খুব বেশি হলে তিনি নিজের ব্লাড প্রেশার ও কোলেস্টেরল লেভেল হাই করতে পারেন, এর বেশি কিছু না। নিউ হেভেনে শিফট হওয়ার আগে সিকান্দার আর তাইবা ওর জন্য পাকিস্তান থেকে আমেরিকায় আসেন। যে কয়েকদিন সুযোগ ছিল ওকে বোঝাতে থাকেন, যা এক কান দিয়ে শুনে আরামসে অন্য কান দিয়ে বের করে ফেলতো ও। বহু বছর ধরে এসব উপদেশ শুনে আসছি, কিন্তু কাজের ক্ষেত্রে এগুলোর কোনো হদিশ থাকে না। পাকিস্তান ফেরার সময় তারা খুব চিন্তিত, বলতে গেলে অনেকাংশে ভয়ের মাঝে ছিলেন। সালার ফাইন্যান্সে এমবিএ করার জন্য ইয়েল এসেছে। আসার কয়েক সপ্তাহের মধ্যেই নিজের অসাধারণ মেধার বহিঃপ্রকাশ শুরু করে দেয়। পাকিস্তানে যেসব প্রতিষ্ঠানে পড়াশোনা করেছিল তা খুব উঁচু মানের হলেও সেখানের পড়াশোনা ওর জন্য এক কথায় কেকওয়ার্ক ছিল। কিন্তু ইয়েলে প্রতিযোগিতা কঠিন। এখানের সংখ্যাগরিষ্ঠ স্টুডেন্টই অতি যোগ্য ও মেধাবী পর্যায়ের। তারপরও খুব শীঘ্রই সবার নজরে চলে আসে ও। একদিকে এর পেছনে যেমন ওর ব্যতিক্রমী মেধার দখল, অন্যদিকে এর সাথে ওর আচরণ জড়ানো। এশিয়ান স্টুডেন্টদের ঐতিহ্যগত সামাজিকতা ও ভদ্রতা ওর মাঝে ছিল না, এবং না সে হীনমন্যতা যা এইসব স্টুডেন্ট আমেরিকান ও ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে পড়তে আসার সময় স্বভাবজাত নিয়ে এসে। ছোটবেলা থেকে সেরা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে ও, এমন সব প্রতিষ্ঠান যেখানের অধিকাংশ শিক্ষকই দেশের বাইরে। তাই খুব ভালো করে জানতো এসব প্রতিষ্ঠানে পড়ানো শিক্ষকরাও জ্ঞানের প্রবাহিত কোনো ঝর্ণা না। এটাও জানা কথা ইয়েল স্কলারশিপ দিয়ে ওর উপর অনুগ্রহ করেনি। বাকি দুই ভার্সিটির কোনো একটাকে বেছে নিলে ওখান থেকেও স্কলারশিপ দেওয়া হতো ওকে। এমন কিছু না হলেও ওর বাবা মায়ের এই পরিমাণ অর্থ সম্পদ ছিল যা দিয়ে যেখানে ইচ্ছে সেখানে অ্যাডমিশন নিতে পারার ক্ষমতা আছে। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, স্ট্যাটাস বা এবিলিটির গর্ব না থাকলে হয়তো সালার সিকান্দারের তিক্ত চলন বলনের কারণে কেউই ওর দ্বারা প্রভাবিত হতো না। কিন্তু সে অপূর্ণতা ওর আইকিউ পূর্ণ করে দিয়েছিল। প্রথম কয়েক সপ্তাহের মধ্যেই প্রফেসর এবং ক্লাস ফেলোদের মনোযোগ আকর্ষণ করে নেয়। এটাও প্রথমবার ঘটেনি। ছোটবেলা থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই ধরনের ছাপ ফেলে এসেছে। ও এমন স্টুডেন্ট না যে অহেতুক বিষয় নিয়ে তর্কে জড়াবে। ওর প্রশ্নই এমন হতো তাৎক্ষণিকভাবে যার উত্তর দিতে প্রফেসরদের অসুবিধা হতো। উত্তর অসন্তোষজনক হলেও কিছু বলতো না, চুপ থাকতো। তবে সন্তুষ্টির আভাসও দিত না যে উত্তর মন মতো হয়েছে। তর্ক শুধু সেই সব প্রফেসরের সঙ্গে করত যাদের ব্যাপারে নিশ্চিত থাকতো তাদের কাছ থেকে কিছু শিখতে পারবে, অথবা তাদের সাথে যারা ঐতিহ্য বা একাডেমিক জ্ঞান থেকে শূন্য একেবারে। পড়াশোনা এখানেও সালারের জন্য খুব একটা কঠিন ছিল না, তাই পুরো সময় পড়াশোনায় কাটাতো না।
আগের তুলনায় কিছুটা সময় বেশি দিতে হলেও নিজের জন্য এবং অকাজ করার মতো সময় বের করে ফেলত। হোম সিকনেসের শিকার মানুষ না ও, যে 24 ঘন্টা পাকিস্তান মিস করবে। তাছাড়া পাকিস্তানের সাথে এমন কোনো মায়া জড়ানো নেই যে ওখানে সংস্কৃতি বা আবহাওয়া টানবে ওকে। আমেরিকা ওর জন্য নতুন বা অপরিচিত ছিল না। ওখানে অবস্থানরত পাকিস্তানিদের খুঁজে তাদের সাথে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করেনি ও। কিন্তু সময়ের সাথে সাথে ওখানকার বেশ কয়েকজন পাকিস্তানির সাথে আলাপ হয়ে যায়। ইউনিভার্সিটির সোসাইটি, অ্যাসোসিয়েশন ও ক্লাবের প্রতি ওর আগ্রহ ছিল। ওর কাছে সেগুলোর মেম্বারশিপও ছিল। পড়ালেখা শেষ করে বেশিরভাগ সময় অলস বিচরণে কাটাতো, বিশেষ করে উইকেন্ডস। সিনেমা, ক্লাব, ডিস্কো, থিয়েটার, ওর জীবন এই চারের মাঝে বিভক্ত হয়ে যায়। কোনো নতুন ফিল্ম, স্টেজ প্লে, নতুন কনসার্ট, ইনস্ট্রুমেন্টাল পারফরমেন্স ছাড়তো না। এমনকি ছোট বড় সব ধরনের রেস্টুরেন্ট, সবচেয়ে দামি থেকে কম দামি সব তথ্য ছিল ওর কাছে। সব কিছুর মাঝেও সে অ্যাডভেঞ্চার মস্তিষ্কে গেঁথেছিল, যার কারণে এখন ও আমেরিকায়। সিকান্দার ওসমান বিয়ের কথা কখন, কিভাবে এবং কার মাধ্যমে জানতে পেরেছেন খোঁজার চেষ্টা করেনি ও। আন্দাজ করে নিয়েছিল কিভাবে জেনেছেন। হাসান বা নাসেরা বলেনি ওর বিশ্বাস। সুতরাং ইমামা হতে পারে, যে ওর সাথে ফোনে কথা বলার পর ভেবেছে ওর পরিবর্তে সিকান্দার ওসমানের সাথে কথা হোক। এটা ইমামার কাজ, ওর বিশ্বাস ছিল। এই কারণেই হয়তো আর যোগাযোগ করেনি। সিকান্দার ওসমান নিশ্চয়ই ইমামার সাথে কথা বলে ওর রুম খুঁজে নিকাহনামা বের করেছে। কিন্তু এগুলো কখন হলো, এটা সেই প্রশ্ন যার উত্তর খুঁজে পায়নি। তা যাই হোক না কেন, পাকিস্তান থেকে আমেরিকা এসে ইমামার প্রতি ওর বিতৃষ্ণা দ্বিগুণ হয়ে গেছে। একের পর এক মেয়েটার জন্য বিপদ মাথায় নিয়ে এখন পস্তাচ্ছিল। এসব বিষয়ে ইমামার সাহায্য করতে কেন গিয়েছিল। মাঝে মধ্যে অবাক হয়ে ভাবে, ইমামার মতো মেয়ের সাহায্য করতে রাজি কিভাবে হয়েছিল ও। সেটাও এ পর্যন্ত সাহায্য যে এখন তা মনে পড়লেও বিরক্ত লাগে। আমি কেন ওকে সাহায্য করতে গেলাম? উচিত ছিল আমার সাথে যোগাযোগ করার পরই ওয়াসিমকে, ওর বাবা মাকে বা নিজের বাবা মাকে বিষয়টা জানিয়ে দেওয়া, কিংবা জালালের ব্যাপারে তাদেরকে বলে দেওয়া। উচিত হয়নি ওর অনুরোধে বিয়ে করা, ওকে এভাবে বাড়ি থেকে পালাতে সাহায্য করা। মাঝে মাঝে মনে হয় ছোট্ট একটা বাচ্চার মতো ইমামার হাতে ব্যবহার হয়েছে ও। এত আনুগত্য, এত ধৈর্য আদতে কিসের, যেখানে মেয়েটার সাথে ওর কোনো সংযোগ সম্পর্ক ছিল না। কোনোভাবে ইমামাকে সাহায্য করাই বাধ্য ছিল না। এখন তা অ্যাডভেঞ্চারের চেয়েও বেশি বোকামি মনে হচ্ছিল। সাইকোলজিস্টের মতো ইমামার প্রতি ও নিজের করা আচরণ বিশ্লেষণ করে নিজেই তৃপ্ত হয়ে যেত। সময় গেলে ইমামা আমার মন থেকে চলে যাবে পুরোপুরি। যদি না যায় তাতেই বাবা কি, নিজেকে বোঝাই সালার। সময়ের সাথে সাথে এখানে সালারের ফ্রেন্ড সার্কেল বাড়তে থাকে। সে সার্কেলের মধ্যে একটা নাম ছিল সাদ জাফর। সাদও করাচির বাসিন্দা, সালারের মতো উচ্চবংশী ও ধনী পরিবারের ছেলে। কিন্তু সালারের পরিবারের বিপরীতে সাদের পরিবার বেশ মাঝহাবি। এটা সালারের অনুমান ছিল। সাদ খুব হাস্যরসিক মানুষ, দেখতেও ভালো। নিউ হেভেনে একজন আমেরিকান বন্ধুর মাধ্যমে পরিচয় হয় সাদের সঙ্গে। সাদি প্রথম ওর দিকে বন্ধুত্বের হাত বাড়ায়, তবে সেই বন্ধুত্ব গ্রহণ করতে সময় নেই সালার, কারণ ওর মনে হয়েছে ওদের মাঝে কোনো মিল নেই। সাদ এমফিল করতে এসেছিল, পড়াশোনার পাশাপাশি জব করে, বেশভূষায় ধর্মের প্রতি সংযুক্তি জানান দেয়, দাড়ি রাখে এবং ধর্ম সম্পর্কে অনেক জানে। এই জীবনে প্রথমবার এমন কারো সাথে বন্ধুত্ব করেছে যে কিনা ধর্মভীরু। সাদ নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং অন্যদেরকে নসিহত করে। এছাড়া বিভিন্ন সংগঠন ও ক্লাবে বেশ অ্যাক্টিভ। সালারের মতো আমেরিকায় সাদের কোনো নিকটাত্মীয় ছিল না, কেবল একজন দূরসম্পর্কের চাচা ছিল, যিনি অন্য স্টেটে থাকতেন। হয়তো তাই সাদ নিজের একাকিত্ব দূর করার জন্য এত সোশ্যাল থাকতো। ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট, আর এটা আদরের ফল যে সাদের বাবা মা উচ্চশিক্ষার জন্য বিদেশ পাঠাতে রাজি হয়েছেন। না হলে সাদের জন্য 2 ভাই স্নাতক শেষ করে বাবার সাথে ব্যবসায় যোগ দিয়েছে। সাদও অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে থাকতো, তবে সে অ্যাপার্টমেন্টে আরো 4 জন ছিল। 4 জনের 2 জন আরব, 1 জন বাংলাদেশি,
এবং আরেকজন পাকিস্তানি। সবাই স্টুডেন্ট। প্রথম সাক্ষাতেই সালারের সাথে খুব আন্তরিক হয়ে মেশে সাদ। সালারের আমেরিকান বন্ধু জেফ যখন সালারের একাডেমিক রেকর্ডের কথা বলে, তখন অন্য সবার মতো সাদও মুগ্ধ না হয়ে পারেনি। সাদের চেহারা দেখলে, বিশেষ করে দাড়ির দিকে তাকালে সালারের কথা মনে পড়ে যায়। দাড়ির কারণে দুজনকে অদ্ভুতভাবে ঠিক একই রকম লাগে ওর কাছে। অনেক সময় সাদও অন্য সব বন্ধুর মতো উইকেন্ড সালারের সাথে কাটাতো। তুমি একজন মুসলিম, অথচ ধর্ম মোটেই মানো না, সাদ একবার বলল। আর তুমিও প্রয়োজনের তুলনায় বেশি মানো, সালার উত্তরে বলে। মানে কি? মানে তুমি যেভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ো, সারাক্ষণ ইসলামের কথা বলতে থাকো, এসব ওভার অ্যাক্টিং হয়ে যায়। সালার পরিষ্কার বলে। তুমি ক্লান্ত হও না সারাক্ষণ নামাজ পড়ে? এটা ফরজ। আল্লাহর তরফ থেকে আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে তার ইবাদত করতে এবং তাকে সব সময় মনে রাখতে, সালা সাদ বলল। সালার অলস ভঙ্গিতে হাই তোলে। তোমার ইবাদত করা উচিত, কারণ তুমিও মুসলমান, সাদ ওকে বলল। আমি জানি, কিন্তু ইবাদত না করলে কি আমি মুসলমান থাকবো না? সালার তিক্ত সুরে বলে। শুধু নামে মুসলমান হয়ে জীবন কাটাতে চাও তুমি? সাদ প্লিজ, এ ধরনের অহেতুক বিষয় নিয়ে তর্ক করবে না। আমি জানি তুমি ধর্মে আগ্রহী, কিন্তু আমি না, তা তুমিও জানো। ভালো হবে যদি আমরা একে অপরের মতামত ও অনুভূতির খেয়াল রাখি এবং কেউ কাউকে কিছু চাপানোর চেষ্টা না করি। আমি যেমন তোমাকে বলি না নামাজ পড়ো, ছেড়ে দাও, তেমনি তুমিও আমাকে নামাজ পড়ো বলতে এসো না। সালার এত রুড ভাবে বলল যে সাদ চুপ হয়ে যায়। কয়েকদিন পরের কথা। সালারের অ্যাপার্টমেন্টে আসে সাদ। আপ্যায়নের জন্য সালার কিচেনে এলে সাদও পেছন পেছন আসে। কথা বলতে বলতে ফ্রিজ খুলে খাবারের জিনিসের উপর নজর বোলায়। সালার গতরাতে একটা ফাস্ট ফুড আউটলেট থেকে নিজের পছন্দের বার্গার নিয়ে এসেছে। ওটা ফ্রিজে ছিল। সাদ ওটাকে বের করে। এটা রেখে দাও, তোমার খাওয়ার মতো জিনিসটা, সালার দ্রুত বলল। ওয়েবের দিকে যাওয়ার সময় সাদ জিজ্ঞেস করলো, কেন? ওটায় শুয়োরের মাংস আছে। আস্তাগফিরুল্লাহ। সালার নির্বিকারভাবে বলল। ইয়ার্কি করো না তো। সাদ থমকে দাঁড়ায়। এখানে ইয়ার্কির কি আছে? সালার অবাক হয়ে যায়। সাদ থ্রোয়িং স্টাইলে প্লেট শেলফের উপর রাখে। তুমি পর্ক খাও? আমি পর্ক খাই না, শুধু এই বার্গার খাই। এটা আমার পছন্দের। সালার বার্নার জ্বালায়। তুমি জানো না এটা ইসলামে হারাম? হ্যাঁ, তারপরও? এখন তুমি তাবলীগ শুরু করে দিও না। আমি শুধু পোর্ক না, সব ধরনের মাংস খাই। সালার নির্বিকার ভঙ্গিতে বলে ফ্রিজের দিকে যায়। আমি বিশ্বাস করতে পারছি না। কিন্তু এতে অবিশ্বাস করার কি আছে? এটা খাওয়ার জন্যই তৈরি। সালার ফ্রিজে থাকা দুধের বোতল বের করছিল। সবকিছু খাওয়ার জন্য না, সাদ বলল। ঠিক আছে, তুমি ধার্মিক না, কিন্তু মুসলমান তো, এইটুকু তো জানো। পর্ক খাওয়া ইসলামে হারাম, অন্তত একজন মুসলমানের জন্য। সালার চুপচাপ নিজের কাজে মগ্ন ছিল। আমার জন্য কিছু বানিও না, খাবো না। সাদ কিচেন থেকে বেরিয়ে যায়। কেন? সালার ঘুরে সাদের দিকে তাকায়। সাদ ওয়াশ বেসিনের সামনে দাঁড়িয়ে হাত ধুচ্ছে। কি হয়েছে? সালার অবাক হয়ে জিজ্ঞেস করলো। সাদ জবাবে কিছু না বলে কালিমা পড়ে হাত ধুতে থাকে। সালার তীক্ষ্ণ দৃষ্টিতে ঠোঁট চেপে তাকিয়ে থাকে। হাত ধোয়া শেষ করে সাদ বলল, আমি এই ফ্রিজে রাখা কিছু খেতে পারবো না, এমনকি তোমার প্লেটেও না। যেহেতু তুমি এই বার্গার খাও, তাহলে আরো কত কিছুই না খাও। চলো বাইরে গিয়ে কিছু খাই। এটা খুব ইনসাল্টিং। সালাদ কিছুটা রাগ হয়ে বলল, এখানে ইনসাল্টিং এর কিছু নেই। আমি শুধু হারাম মাংস খেতে চাইনি, আর তুমি এসব বিষয়ে সতর্ক না। আমি এ মাংস খাওয়ানোর চেষ্টা করিনি তোমাকে। খাবে না বলেই বার্গার হাতে নিতেই নিষেধ করেছি, সালার বলল। কিন্তু তোমার মনে হয় কোনো ফোবিয়া আছে। এমনভাবে রিয়েক্ট করছো যেন আমি ওই প্রাণী পুরো ফ্ল্যাটে পোষা শুরু করেছি এবং রাত দিন ওটার সাথেই থাকি। চলো বাইরে যাই। সাদ ওকে শান্ত করার চেষ্টা করলো। হ্যাঁ, বাইরে গেলে বিল আমি পে করব না, তুমি করবে, সালার বলল। ঠিক আছে, আমি করব, সমস্যা নেই, চলো তুমি। সাদ স্বস্তির শ্বাস ফেলে। আর হ্যাঁ, পরের বার আমার অ্যাপার্টমেন্টে এলে নিজের খাওয়ার ব্যবস্থা করে আসবে। সালারের সুরে ইয়ার্কি। সাদ বলল, আচ্ছা, নিয়ে আসবো। উইকেন্ডে লেকের পাশে ঘুরতে আসে সালার। অনেক মানুষ এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে একটা বেঞ্চে বসে খুব অলস ভঙ্গিতে আইসক্রিম স্টিক খেতে খেতে এদিক ওদিক দেখছিল। তখন 3 বছরের একটা বাচ্চা ওর দৃষ্টি আকর্ষণ করে।
ফুটবলের পিছনে দৌড়াচ্ছিল বাচ্চাটা। একটু দূরে কালো হিজাব পরে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে ওই বাচ্চাটির দিকে তাকিয়ে হাসছে। ওখানে থাকা এশিয়ানদের মধ্যে একজন, তবে হিজাব পরিহিতা একমাত্র মেয়ে। অসাড়তা নিয়ে তাকে দেখছিল ও। বাচ্চাটা ফুটবলে লাথি দিয়ে ধীরে ধীরে বেঞ্চের দিকে আসে। আরেকটা লাথিতে বলটা সোজা ওর কাছে চলে আসে। অনিচ্ছাকৃতই বসে থাকা অবস্থায় ডান পা দিয়ে বলটা আটকে পা না সরিয়ে বসে রইল। এবার ওর চোখ মেয়েটার পরিবর্তে বাচ্চাটার দিকে, যে দ্রুত বলের পেছনে ছুটে ওর দিকে আসছে। বাচ্চাটা ওর কাছে না এসে একটু দূরে থেমে যায়, হয়তো আশা করছিল মানুষটা ওর দিকে বল ছুড়বে। কিন্তু সালার আগের মতোই পা দিয়ে বল আটকে রেখে আইসক্রিম খাচ্ছিল। জানে এমন করলে মেয়েটা ওর কাছে আসবে, সেটাই হয়। কিছুক্ষণ পর্যন্ত ওকে ফুটবল ছাড়তে না দেখে মেয়েটা অবাক হয়ে এগিয়ে আসে। ফুটবলটা ছেড়ে দিন, কাছে এসে খুব বিনয়ের সাথে বলে। কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে থেকে পা সরিয়ে ফুটবলে জোরে একটা লাথি মারল ও। ফুটবল উড়ে অনেক দূরে গিয়ে পড়ে। নিজের কাজে আত্মতৃপ্তি পেয়ে মেয়েটার দিকে তাকায়, যার চেহারা লাল হয়ে গেছে। বাচ্চাটা দৌড়ে ফুটবলের পিছু নেয়। আশেপাশে বাচ্চাটাকে এখন আর দেখা যাচ্ছে না। মেয়ে বিড়বিড়িয়ে কিছু বলে ঘুরে চলে যায়। কি বলেছে তা শুনতে না পেলেও লাল হয়ে ওঠা চেহারা এবং বলার ধরন আন্দাজ করতে পারছিল। তা সুখকর বাক্য ছিল না ওর জন্য। নিজের কাজে লজ্জা পায়, শীঘ্রই বুঝতে পারে কাজটা কেন করেছে। মেয়েটাকে ইমামার মতো দেখতে লাগে। তার পরনে লম্বা কালো কোট, সাথে কালো হিজাব। উচ্চতায় লম্বা এবং হালকা পাতলা গড়নের, ঠিক ইমামার মতো। শুভ্র বর্ণ এবং কালো চোখও ইমামার মতোই ছিল, যদিও ইমামা লম্বা চওড়া চাদরে নিজেকে লুকিয়ে রাখত, হিজাব পরতো না। মেয়েটাকে দেখে ইমামার কথা মনে পড়ে যাওয়ায় অবচেতন মন তা করেনি যা সে চেয়েছিল। তাৎক্ষণিকভাবে এটা ভেবে হয়তো তৃপ্তি অনুভব করেছে ও ইমামার কথা শোনেনি, অথচ সেটা ইমামা ছিলই না। কি হয়েছে আমার? এভাবে তো হতভম্ব হয়ে ভাবে। পকেট থেকে সিগারেট বের করে আগুন ধরায়। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে আবারও মেয়েটার দিকে চোখ যায়, যে নিজের বাচ্চাকে ফুটবল নিয়ে খেলতে দেখে হাসছে। ও তাকিয়ে রইল তার দিকে, অন্য সবকিছুর প্রতি উদাসীন হয়ে। রাতে অনেকক্ষণ ইমামাকে নিয়ে ভাবে। ইমামা আর জালালের ব্যাপারে নিশ্চিত ছিল এতদিন বিয়ে করে নিয়েছে ওরা, কারণ সিকান্দার উসমানের কাছ থেকে নিকাহনামা পাওয়ার পর ইমামা জেনে গেছে তালাকের হক থেকে দেওয়া। এই ব্যাপারে ওর সাহায্য দরকার নেই। জালাল যে শত অনুরোধেও বিয়ে করতে রাজি হয়নি। একবার দেখা হয়ে গেলে ইমামা আর তাকে না করতে পারবে না, এটা সালার বিশ্বাস। জালালের সাথে ইমামাকে মানায় না। ইমামা সুন্দরী, তাছাড়া ইমামার পরিবার নামকরা পরিবারের মধ্যে একটি। কোনো আহাম্মকি হবে যে জালাল আনসারের অবস্থান থেকে ইমামাকে সোনার পাখি না ভাবে। যাই হোক, এতদিনে হয়তো বিয়ে করে নিয়েছে, আর না জানি কিভাবে হাশিম মুবিনের চোখে ধুলো দিয়ে নিজেদেরকে লুকিয়ে রেখেছে। এটাও তো হতে পারে হাশিম মুবিন ওদের খুঁজে বের করে ফেলেছে। আমার খোঁজ নেওয়া উচিত এ বিষয়ে, ভাবে ও। পরের মুহূর্তেই নিজেকে ধমকে ওঠে, ফর গড সেক সালার বাদ দাও, কেন অযথা মেয়েটার পেছনে পড়ছো? জেনে কি হবে হাশিম মুবিন ওকে খুঁজে পেয়েছে কিনা। নিজেকে শাসাই, কিন্তু কৌতূহল শেষ হলো না। আমি এখানে আসার পর কেন জানার চেষ্টা করলাম না হাশিম মুবিন ইমামার কাছে পৌঁছেছে কিনা। টু বি কন্টিনিউড।